উনি যেদিন দেশ থেকে পালিয়ে গেলেন এবং খুব ইন্টারেস্টিংলি উনি বেছে বেছে শেখ পরিবারের সবাইকে ওনার সাথে নিলেন বা আগে পেছনে তাদেরকে চলে যেতে উনি পথ করে দিলেন এবং দেশে তার কোটি কোটি যারা ভক্ত সমর্থক কর্মী এবং ছোট ছোট নেতারা আছেন বিভিন্ন জেলায় তাদেরকে তিনি বাংলাদেশে রেখে গেলেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা পুরাতন ইন্টারভিউ কথা মনে পড়েছে আর কি। ওখানে উনি বলছিলেন যে সাংবাদিকরা অনেকে প্রশ্ন করছে যে আপনার বিরুদ্ধে তো আইসিটিতে মামলা হচ্ছে হবে চলমান এরকম একটা সময় আর কি। উনি বলছিলেন যে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা যেন চলমান থাকে, তাহলে বসন্ত যখন রাজনীতির মৌসুম বদলাবে না তখন আরো নতুন নতুন লোকরা এখানে আসামি হিসাবে আসবেন, তাদের বিচার আচার হবে, এরকম একটা কথা বলেছেন আর কি। শেখ হাসিনার সরকার খুব ভয়াবহভাবে দমন করেছে। আপনি যদি করি খেয়াল করেন দেখবেন যে জনাব মীর কাসেম আলী, জামাত নেতা মীর কাসেম আলীর সন্তান, তিনি তার বাবার বিচারিক প্রক্রিয়ার সঙ্গে আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। রক্ষা হবে না। শেখ হাসিনা তো একটা দুর্গ গড়ে তুলেছিলেন, কিন্তু সেই দুর্গ তো আপনার ধরে রাখতে পারলেন না তিনি, তাই না? তার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র তার পক্ষে ছিল, সেটা তিনি জুলাই মাসে তার পক্ষে ব্যবহার করেছেন। এবং বাংলাদেশ ইতিহাসে সরকার আন্দোলনে গুলি চালায়, এটা খুব নতুন ব্যাপার না, কিন্তু জুলাই মাসে আমরা যেটা দেখেছি এটা ছিল সম্পূর্ণ নতুন ব্যাপার। ব্লক রেট, এই শব্দগুলোই নতুন। কিন্তু ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না, কোনো অবস্থাতেই না। কারণ শেখ হাসিনা নিজের মুখে স্বীকারোক্তি, আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরজীবন মনে রাখবে। সো তারপরে আমি দেখলাম যে এই রায়ের আগে তার ছেলে যেটা বললেন যে আমার মা ভারতে আছে এবং সেফ আছে, ভালো আছে, ভারত তাকে ভালো রেখেছে। এবং শেখ হাসিনা একটা ইন্টারভিউতেও দেখলাম তিনি বলছেন যুক্তিসঙ্গত কিছু বাধা নিষেধ ছাড়া তার মুভমেন্ট, কথা বলা, কোনোটাতে কোনো অসুবিধা নাই। যেই দল করেন না কেন, দেশের স্বার্থের প্রশ্নে, জাতীয় সংহতির প্রশ্নে ভারতের অবস্থান আগেও বদলায় নাই, ভবিষ্যতেও কোনো দিন বদলাবে না। সেদিনই তার রাজনৈতিক মৃত্যু হয়েছে। তার রাজনৈতিক মৃত্যু হয়েছে যখন তিনি নির্বাচনকে ভয় পাওয়া শুরু করলেন এবং একটার পর একটা রিগড, শ্যাম এবং নিজেদের মধ্যে নিজেদের নির্বাচন করা শুরু করলেন। তার রাজনৈতিক মৃত্যু তখনই হয়েছে যখন আমরা তার পাশে আর কোনো প্রবীণ বর্ষিয়ান আওয়ামী লীগ নেতাকে না দেখে সালমান এফ রহমান বা এস আলমকে দেখা শুরু করলাম। সো তার রাজনৈতিক মৃত্যু আসলে আজকে যদি বলেন না, এটা একেবারেই না, তার রাজনৈতিক মৃত্যু বহু আগে হয়েছে। আর আজকে রায়ের প্রসঙ্গে যেটা বলি, রায় তো এটাই হওয়ার কথা ছিল এবং এটা কেবল আমরা জানতাম তাই নয়, এটা স্বয়ং শেখ হাসিনাও বলেছেন যে রায় এরকমই হবে। তবে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে। আমার মনে আছে 13-14 সালে যখন কেউ বাংলাদেশে কথা বলার সুযোগ পেত না বা বলতো না, সেই সময়ে বিএনপির অবরোধ চলছিল এবং বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ খুব আগুন সন্ত্রাস শব্দটা ব্যবহার করত। সেই 13-14 সালে আমি পত্রিকায় একেবারে খুঁটে খুঁটে পড়ে বলতাম যে কত তারিখে কোন পত্রিকায় কোথায় আওয়ামী লীগের বা যুবলীগের বা ছাত্রলীগের কাউকে পাওয়া গেছে যে আগুন দিচ্ছে এই অবস্থায়। সো আজকে এত বছর পরে আবারও সেটাই দেখা গেল যে আগুন সন্ত্রাসটা আসলে এটা ওদের একটা সিগনেচার আইটেম। সো ওরা এটা আগেও করেছে, আমরা শাহবাগে দেখেছি, আরো আগে যখন 96-তে তারা বিরোধী দলে ছিল, 94 থেকে 96, শাহবাগে তারা এভাবে হোটেল শেরাটনের সামনে বাসে পেট্রোল বোমা দিয়ে মেরেছিল। সো এটা আবার শুরু হয়েছে। গতকালকে সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার যুগান্তরে এসছে, সেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনকে আমরা পণ্ড করে দেব। আজকে শেখ হাসিনার একটা অডিও কল আমি আজকে শুনেছি, কালকেও লিক হতে পারে, আমি জানি না কবে হয়েছে। উনি বলেছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই গেছে, তো এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করতে পারে। সো একদিকে নেতাকর্মীদেরকে উনি দেশে ফেলে নিজে নিরাপদে চলে গেছেন এবং তার ছেলে তো এটা স্বীকারই করেছে। যুগান্তরে যে সাক্ষাৎকারটা এসছে, যুগান্তরকে তুমি দেন, উনি কোনো বিদেশি মিডিয়াকে দিয়েছে, সেখান থেকে ট্রান্সলেটেড হয়েছে। উনি বলছেন যে আমার মা ভারতে আছেন, নিরাপদে আছেন। সো উনি কিন্তু নিরাপদে আছেন, কিন্তু এখানে উনি যখন বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন আপনার ওই কি বলে ওটাকে স্কাইপের মিটিং করেন ওনার নেতাকর্মীদের সঙ্গে, এবং সেখানে তিনি অবলীলায় বলেন যে যাচ্ছে তাই করা যায়, কারণ এখন তো আওয়ামী লীগ নামে কোনো অর্গানাইজেশন নাই, সো আওয়ামী লীগকে দোষ দেওয়া যাবে না। একদম এক্স্যাক্টলি এটাই উনি বলেছেন, আওয়ামী লীগকে দোষ দেওয়া যাবে না। এগুলো আসলে তো বাংলাদেশের হিস্ট্রিতে যে সকল পলিটিশিয়ান এবং পার্লামেন্টারিয়ানদেরকে আমরা পছন্দ করি এবং মানে ওয়ান অফ দ্য বেস্ট যদি বলা হয় টপ 10 পার্লামেন্টারিয়ান অফ দ্য কান্ট্রি,
সেক্ষেত্রে সালাউদ্দিন কাদের চৌধুরী স্ট্যান্ডস পারহ্যাপস নাম্বার 1 যদি না হয় অ্যাটলিস্ট টপ 10-এ আছে। তো সেই জায়গাটা আজকে স্যাডলি অ্যাজ এ ট্র্যাজিক রিয়ালিটি হিসাবে বাস্তবায়িত হয়েছে যে যিনি একটা মিথ্যা মামলার এবং বিচারিক প্রহসনের মধ্য দিয়ে রাজনৈতিক বিরোধী দলকে অথবা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজনীতি করেন তাদেরকে নিশ্চিহ্ন করে দেবার যে কাজটা করেছিলেন, একটা জুডিশিয়াল ফার্স করেছেন, সেই জায়গাটা আজকে একটা ন্যায্যতার মাধ্যমে বিচার দিয়েছে একই কোর্ট। এবং দেখেন যে আমরা আওয়ামী আমলের সেই বিচারিক জায়গা দেখেন যে শাহবাগে কোনো ফ্যাসিবাদের উত্থান নাই, এখানে কেউ বলছে না একটা প্রতিবাদ হয় নাই, আমরা কেউ গিয়ে বলি নাই যে হাসিনার ফাঁসি চাই অথবা কতে কাদের অথবা কতে কামাল ওর ফাঁসি চাই, এইরকম স্লোগান আমরা গণ অভ্যুত্থানের পক্ষে কোনো রাজনৈতিক দল দিই নেই। আমরা বারবার বিচারের কথা বলেছি এবং এই ন্যায্যতার কোশ্চেনের ব্যাপারে আমরা ট্রাইব্যুনালকেও বলেছি। এবং ঠিক উল্টাটা দেখেন যে আপনার দর্শকদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সেই সময়টাতে কি ধরনের বিচার করেছে। 40-44 বছরের আগের ঘটনাগুলো, কবিতা, গল্প, উপন্যাস, পত্রিকা রিপোর্ট দিয়ে তারা এই ধরনের একটা ফার্স তৈরি করেছিল। স্কাইপ গেট যে কেলেঙ্কারিটা হয়েছে সেখানে আপনার জাজ নাসিম, একটা ক্রিমিনাল, আমি জানি না ও পলাতক না মরে গেছে, সে নিজামুল হক নাসিম বেলজিয়ামের সাম জিয়াউদ্দিনের সাথে কথা বলতেছে যে রায় লিখে দেওয়ার জন্য, কারণ এগুলো তো সে বোঝে টোঝে না, এইসব কি সব আন্তর্জাতিক অপরাধ টপরাধ, 600 পৃষ্ঠার রায় লিখে পাঠাচ্ছে ইমেলে, তো বলতেছে আপনাকে তো রাতে পাঠাইছি, এটা এখনো পৌঁছে নাই, বড় ডকুমেন্ট তো, তবে বলছে যে আমি পাইছি কিন্তু খুলতে পারতেছি না। এই ধরনের রায় লিখে নিয়ে আসার যে ফার্স্ট আমরা দেখেছি যে আপনার প্রসিকিউশন টিমের জিয়াদ মালুম নামে এক বাটপার ছিল, সে বলতেছে যে আমি খাড়ায়া যাবো, আমার বয়ে দেবেন বারবার। তারপরে হচ্ছে নাসিম বলতেছে যে সরকার তো পাগল হয়ে গেছে, একটা রায় লাগবে, তাড়াতাড়ি রায় লেখা পাঠানোর জন্য আর কি। এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আমরা তখন দেখেছি যে মাওলানা সাঈদীর বিরুদ্ধে যে সুখরঞ্জন বালি, যাকে জোর করে ধরে নিয়ে আসছে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, তিনি অস্বীকার করার কারণে প্রক্রিয়ায় বিচার আচার করেছে, সেটার মাধ্যমে যাদেরকে দণ্ডিত করা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে যাদের বিষয়ে, গ্লোবালি সেটাকে বলা হয়েছিল যে জুডিশিয়াল কিলিং। আজকে সে সময় প্রতিনিয়তই এই আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে প্রচুর প্রশ্ন উঠেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে প্রশ্ন উঠতে পারে এমন সকল অ্যাক্টিভিটিসকে ব্লক রেড, চোখ টার্গেট করে হেলিকপ্টার থেকে গুলি করা, চোখ টার্গেট করে আপনার প্যালেট গান, এটা শুধু আপনি পাবেন ওই গাজা, ওয়েস্ট ব্যাংক এবং কাশ্মীর, এছাড়া কিন্তু আর আপনি কোথাও পাবেন না। সেরকম জিনিস আমরা এখানে দেখেছি। এবং যে বর্ণনাগুলো তখন ছিল পত্রিকার, যে একটা সাদা মাইক্রোবাসে এসে এরকম ছড়া গুলির মতো মেরে তারপর চোখ, এখনো 5 শতাধিকের বেশি চোখে আহত আছে। ফলে এই যে একটা নজিরবিহীন মানে গণহত্যা বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা এবং তার দল চাপিয়ে দিলেন, সেটা জাতিসংঘ পর্যন্ত বলতে বাধ্য হলো যে এটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যেটা জেনোসাইডের পরে সবচেয়ে গুরুতর অপরাধ আন্তর্জাতিক আইন অনুযায়ী। তো বাংলাদেশে আর কোনো অত্যাচারী স্বৈরাচারী শাসক তো বাংলাদেশে আরও আমরা পেয়েছি, দুর্নীতিগ্রস্ত শাসক পেয়েছি, দল পেয়েছি, রেজিম, এগুলো নিয়ে কোনো রেজিমই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে পারফেক্ট ছিল না। কিন্তু এইটা একদম সম্পূর্ণ একটা অভিনব ব্যাপার ছিল গত 15 বছর যে শাসন। তো এইটা এবং তারা করেছিল অ্যাবসলিউট ক্ষমতার জোরে, এবং তারা ভেবেছে যে আর কোনোভাবেই তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তারা যখন 2024 সালের আপনার 7 জানুয়ারির দামি নির্বাচনটা সাকসেসফুলি করতে পারলো এবং বিরোধী দলগুলোর সমস্ত আপত্তি সত্ত্বেও তারা ক্ষমতায় থেকে গেল অবৈধভাবে, এবং আমেরিকা স্যাংশন এই লিপ সার্ভিসিং দিলেও পরে যখন 2+2 সামিট হয় ওই নভেম্বরে, 2023 নভেম্বরে দিল্লিতে, আমেরিকা এবং ইন্ডিয়ার, তখন তারা কিন্তু এই যে স্যাংশনের যে চাপটা, এটা থেকে সরে আসে আমেরিকা। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে আমাদের ওই দামি ইলেকশনের আগে পিটার হাস এমনকি বাংলাদেশ থেকে চলেও গিয়েছিলেন। তো তখন শেখ হাসিনার একটা ওই যে কোথায় আজ সিরাজ সিকদারের মতো কোথায় আজ আমেরিকা, এরকম একটা দম্ভ তার মধ্যে তৈরি হয়েছিল। তিনি 6 মাসের মধ্যে সেটা একটা এমন একটা মানে ব্লো তাকে মানে ফেস করতে হয়েছে, যেটা তিনি নিজেও হয়তো কখনো কল্পনা করেন নাই যেরকম হবে। এমনকি আমরা তো বিভিন্ন বর্ণনায় শুনতে পেয়েছি যে তিনি 5 তারিখেও ভাবতে পারেন না যে তাকে চলে যেতে হবে, তাই না? ফলে এই ধরনের শাসন আপনি আর বাংলাদেশে কেউ কোনোদিন টলারেট করবে না। যারা এইভাবে দেশ পরিচালনা করতে যাবে তাদের জন্য খুবই খারাপ পরিণতি অপেক্ষা করবে। আমরা চাই না যে তাকে আবারও এরকম একটা শাসন তারা করুক, এবং করার পরে সেটা এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে তাদের আবার একটা বোধোদয় ঘটুক। এটা দরকার নেই, এটা এনাফ যেটা ঘটেছে। এখান থেকেই সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে এবং সামনে দেশ পরিচালনা করতে হবে জনগণের সাথে, মানে অ্যালাইন থেকে, জনগণকে অত্যাচার করে না, জনগণের উপর চেপে বসে না। এটাই হচ্ছে এই পুরো ঘটনার আপনার রাজনৈতিক তাৎপর্য আমি মনে করি। এর বাইরে এই যে ন্যায় বিচার আজকে যেটা হলো, মানে সবাই বলছে যে ন্যায় বিচার, আমি মনে করি যে এটা ন্যায় বিচারের পথে একটা অগ্রগতি।
কারণ আমরা ন্যায় বিচারটা তখনই হবে যখন আমরা আসলে শেখ হাসিনাকে এই বিচারের মুখোমুখি করতে পারবো, মানে বিচারটা যখন আমরা কার্যকর করতে পারবো। আপনারা দাবিও জানিয়েছেন এক মাসের মধ্যে যেন ফিরে এনে হ্যাঁ, মানে আসলে কেন ইন্ডিয়া দেবে না? 1-1.5 বছর আপনি আমার একজন মানে পলাতক আসামিকে আশ্রয় দিবেন এবং তারপর আশা করবেন যে আমরা আজকে আবার দেখেন তারা তাদের শিরোনামে কি বলেছে, তাদের একটা আজকে তারা একটা বিবৃতি দিয়েছে, ওখানে বলেছে কমিটেড টু বেস্ট ইন্টারেস্ট অফ বাংলাদেশ পিপল। মানে তো ফার্স্ট, মানে আপনি গণহত্যাকারীকে ওখানে জায়গা দিয়েছেন, অফিস করতে দিচ্ছেন, সে ওখান থেকে কলকাঠি নাড়িয়ে এখানে বাংলাদেশের নাশকতা সৃষ্টি করছে, কলকাতায় তার সমস্ত লোকজন বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, আর আপনি বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের জন্য নাকি কমিটেড। এটা তো আমরা বিশ্বাস করি না। এবং ইন্ডিয়া গত 1.5 বছর আসলে দেখিয়েছে তারা এখানে বাংলাদেশের মানুষের চেয়ে তাদের বেশি আওয়ামী লীগকে দরকার। তো এটা যদি ইন্ডিয়ার সিদ্ধান্ত হয় তাহলে আমাদেরও মানে আমাদের তো তার সাথে বরফটা গলবে না। বরফ গলতে হলে তাকে বাংলাদেশের মানুষকে ভরসা করতে হবে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে হবে, যেটা ইন্ডিয়ার কোনো কার্যক্রম আমরা দেখি না। তার উচিত ডেফিনেটলি এই যে আমরা যেমন তার বিচ্ছিন্নতাবাদীকে এখানে জায়গা দিই নাই, তাদেরও উচিত সেই গুড জেস্টার হিসেবে আমাদের গণহত্যাকারীকে তারা জায়গা দেবে না, এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। কিন্তু সেটা বাস্তবতা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সেই প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব নিলেন তার প্রথম যেই কথাটি তিনি ভারতকে বলেছিলেন যে অ্যাটলিস্ট শেখ হাসিনা যেন মুখ বন্ধ রাখে, প্রথম দিককার কথা, যখন শেখ হাসিনার অডিও এবং বিভিন্ন বক্তব্য ফাঁস হওয়া শুরু হলো, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যেন মুখ বন্ধ রাখে। সেই অনুরোধও কিন্তু ভারত রাখে নাই। শেখ হাসিনার ব্যাপারে ভারত বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত, এই অনুরোধ রাখা যাবে না। এরপরে কিছুদিন আগে যখন বিবিসি, এএফপি, রয়টার্স সবাইকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা, তখনও যখন ভারতের কাছে ইস্যুটা তুলে ধরা হলো, পাওয়ানকে বোধহয় না ডাকা হয়েছিল, আমাদের ডেপুটি হাই কমিশনার, উনি তখন বললেন যে না, এটা যেহেতু গণমাধ্যম স্বাধীন, উই ক্যানট ডু এনিথিং। সো আমাদের বন্দি বিনিময় যে চুক্তিটা আছে সেটা খুব মানে পেঁচালো ভাষায় লেখা, সোজা কথা। আমি কয়েকটা ধারা পড়ে আমার কাছে মনে হচ্ছে কোয়াইট কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ, বাট তার মধ্যেও যেটা খুব পরিষ্কার সেটা হলো যদি রাজনৈতিক উদ্দেশ্য মনে করে হোস্ট কান্ট্রি বাধ্য থাকবে না। সো এই সকল কিছুর বিবেচনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে শেখ হাসিনাকে যদি ফেরত পাঠায়, ভবিষ্যতে কেউ কোনোদিন ভারতের জন্য এইভাবে ঝুঁকি নেবে না। শেখ হাসিনা নিজের দেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থ বাদ দিয়ে যেভাবে ভারতের পক্ষে পুরো 15 বছর কাজ করে গেছে, এইভাবে আর পৃথিবীর কোনো দেশে ভারত তার তাবেদার একটা সরকার পাবে না। সো এই সকল কিছু যদি আপনি একসাথে করেন, আপনি দেখবেন যে শেখ হাসিনাকে পাঠানোর মতন আমি কোনো কারণ দেখি না ভারতের। আর যেই কথাটি বলছিলাম যে ধরুন এই যে ভারত এখন বলছে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়, ভারত এখন বলছে যে তারা মানুষের ইন্টারেস্ট বা মানুষের কমন পিপলের ভালো এটা তারা চায়, বাংলাদেশের ব্যাপারে স্টেবিলিটি চায়। এই 15 বছর ইনক্লুশনের কথা কেন ভারতের মনে হয়নি? আজকে তো এই প্রশ্ন বাংলাদেশের মানুষ করতে পারে, তাই না? যে 14তে একটা ইলেকশন হয়ে গেল, যে ইলেকশনে কেউ অংশ নিল না, একা একা আওয়ামী লীগ 153টা আসন মানে সরকার গঠন করলো উইদাউট এ সিঙ্গেল ভোট। আবার ধরেন 18 ইলেকশন মধ্যরাতে যা করার ব্যালট বাক্স স্টাফিং করা হয়ে গেল, 24-এ নিজের দলের সাথে নিজের দলের একটা দেখানো পাতানো নির্বাচন হলো। তো তখন তো আমরা ভারতকে বলতে শুনি নাই যে একটা ট্রু সেন্সে গণতন্ত্র যেটাকে বলে সেই রকম একটা ডেমোক্রেসি আমরা বাংলাদেশে দেখতে চাই। কোনোদিন তো ভারত এই 15 বছর এই কথাটা বলে নাই। সো আজকে যখন ভারত এই কথা বলে, তখন সঙ্গত কারণেই আওয়ামী লীগ ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিগুলোর মনে এই প্রশ্নটা আসে, তাহলে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন। তাহলে ওনাকে যদি ফেরত আনা নাই যায়, উনি যদি ভারতে বসে একের পর এক এরকম আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিতেই থাকেন, এবং বিবিসি সবশেষ বলছিল যে ধারণা করা যায় কিছুদিনের মধ্যে তিনি ভিডিওতেও মানে আসতে পারেন, তো এই ধরনের তারই একের পর এক মন্তব্য, এই ধরনের বক্তব্য ভারতের বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই জায়গাটিতে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি তাহলে কোনো ওই বাড়তি কোনো অস্থিরতা উত্তাপ ছড়াবে কিনা যদি দিন শেষে নাই আনা যায়? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে 15 মাস ধরে লাগাতার দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু দিন শেষে তো দেখা গেছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন একমত হয়েছে দলগুলো, আবার অনেক বিষয়ই তারা একমত হতে পারে নাই। আমি এখানে খুব কোনো দোষের কিছুও দেখি না। আমরা যখন বসেছিলাম, আমরা কি এইভাবে বসেছিলাম যে আমরা সকল বিষয়ে সকল পলিটিক্যাল পার্টি আমরা একমত হব? না। তবে সার্ভার যেটা বললো যে কয়েকটা ভেরি বেসিক বিষয় হয়তো ঐক্যমত হওয়ার একটা ব্যাপার ছিল, সেটা হলে ভালো হতো। শুরুতে অফকোর্স শুরুতে সেটা হলে ভালো হতো, হয়নি সেটা। আর পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা দেখলাম বেশ কয়েকটি জায়গায় সংবিধান সংশোধনের বেশ কয়েকটি জায়গায় সকল পলিটিক্যাল পার্টি কিন্তু ছাড় দিয়ে তারপরেও একটা মোটামুটি ঐক্যমত এসছে। ধরুন পার্লামেন্টে
আপার হাউস এবং লোয়ার হাউস থাকবে। বলা হলো এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবে না। বলা হলো ডেপুটি স্পিকার এবং সংসদীয় গুরুত্বপূর্ণ 5টি কমিটির প্রধান বিরোধী দল থেকে নিতে হবে। এরকম বেশ কিছু বিষয়ে মোটামুটি একমত হয়েছে, আবার অনেকগুলো বিষয়ই একমত হয় নাই। তো আমার মনে হয় যে দলগুলো যেটুকু বিষয় একমত হয়েছে সেটাকে সামনে নিয়েই যদি আমরা এইটা নির্ধারণের ভার মানুষের হাতে ছেড়ে দিই তাহলে সকলের জন্যই ভালো হয়। ধরুন আমাদের আজকের দিনটা তো একটা বিশেষ দিন, হ্যাঁ, কিন্তু আপনি যদি আমাদের গত 14 মাসের খতিয়ানটা একটু দেখেন, আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু একটা স্বস্তি যেটাকে বলে সেটা নজরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন। আজকে সন্ধ্যায় পল্লবী জি। থানা যুব দলের সদস্য সচিব গুলি করে মারা হয়েছে। জি, এবং এখন পর্যন্ত সম্ভবত 35-এর উপরে বাসে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি দেখলাম যে মানে আওয়ামী লীগ তো 13 তারিখ থেকে বোধহয় একটু অবরোধের লকডাউন ডেকেছিল না, তো তারপর থেকেই মানুষের মধ্যে ভীতি, কিন্তু তার আগের আইন শৃঙ্খলা